ভিড়ভাট্টায় ঠাসা সন্ধ্যের বাজার। হঠাৎ করেই কাগজ ছিঁড়ে ফেলার কর্কশ একটা শব্দ চারপাশের কোলাহলকে যেন থামিয়ে দিল। দিনের শেষে ওই কয়েকটা লটারির টিকিটই ছিল মা আর তার দুটো বাচ্চার বেঁচে থাকার শেষ সম্বল। আর সেটাই এখন কাদার মধ্যে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। মীরা নিজের ঠোঁট দুটো শক্ত করে কামড়ে ধরল। তার হাড্ডিসার শরীরটা দিয়ে বাচ্চা দুটোকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করল সে। ভয়ে বাচ্চা দুটো তার কোলের মধ্যে থরথর করে কাঁপছে। গত ৭টা বছর ধরে এই নোংরা কদর্য বাজারের এক কোণে এভাবেই সে লড়াই করে বেঁচে আছে। আজকের মতো এতটা অসহায় আর নিঃস্ব সে নিজেকে আগে কখনো মনে করেনি। রাকা নামের গুন্ডাটা তার লটারি ছুরিটাতে সজোরে লাথি মেরে সব উল্টে দিয়েছে। মীরা আর তার দুটো ছোট ছোট বাচ্চাকে ধাক্কা দিয়ে দেওয়ালের দিকে ঠেলে দিয়েছে লোকটা। সে এই সপ্তাহের তোলার টাকা চাইছে, কিন্তু মীরার কাছে কানাকড়িও নেই। অপমান আর কান্নায় যখন মীরা দিশেহারা, তখন বাজারের ভিড়টা কেবল দূর থেকে তামাশা দেখছে। কেউ কি ঘুণাক্ষরেও জানত এই মলিন ছেঁড়া কাপড় পরা মেয়েটি আর তার ফুটফুটে বাচ্চা দুটোই হল সেই মহামূল্যবান সম্পদ যাকে সারা দেশ জুড়ে পাগলের মতো খুঁজছে এক প্রভাবশালী বিলিয়নিয়ার। এই নোংলা লোকটা আজ এই নিরীহ পরিবারটির গায়ে হাত তুলে কি চরম ভুলি না করেছে, তার দাম তাকে নিজের রক্ত দিয়ে চোকাতে হবে। সন্ধ্যের কালো মেঘগুলো আকাশে আরও ঘন হয়ে এলো। বাজারের গুমোট আবহাওয়াটা যেন আরও দমবন্ধ করা হয়ে উঠল। এই মাসের টাকা কোথায়? সারা জীবন কি এভাবেই লুকিয়ে বেড়াবি? রাকার কর্কশ গলাটা গমগম করে উঠল। লোকটার গা থেকে সস্তা মদের উৎকট গন্ধ বেরোচ্ছে। সে হাত বাড়িয়ে মীরার মাথার ছেঁড়া ওড়নাটা টেনে মাটিতে ফেলে দিল। তাদের আজকের রুটি জোগাড় করার একমাত্র উপায় ওই লটারির টিকিটগুলো নোংরা কাদা জলের পুকুরে ভিজে একাকার হয়ে গেল। ছোট্ট রোহান, বয়স মাত্র ৬ বছর, কিন্তু অপুষ্টির কারণে তাকে ৪ বছরের বাচ্চার মতো দেখায়। সে টলতে টলতে কাদার মধ্যে হাঁটু গেড়ে বসে পড়ল। তার ছোট্ট কাদামাখা হাত দুটো কাঁপছে। সে একটা একটা করে ভিজে যাওয়া লটারির টিকিট মাটি থেকে কুড়িয়ে নিজের বুকের কাছে এমনভাবে চেপে ধরল যেন ওগুলো এক্ষুনি ডানা মেলে উড়ে যাবে। পাশে দাঁড়িয়ে ছোট্ট রিয়া মায়ের শাড়ির আঁচলটা শক্ত করে মুঠো করে ধরে আছে। তার বড় বড় কালো চোখ দুটো জলে ছলছল করছে, কিন্তু সে জোরে কাঁদার সাহসটুকুও পাচ্ছে না। তার ভয়ে সে কাঁদলে তার মা আরও কষ্ট পাবে। ভয় এই রাক্ষস লোকটা তার মাকে আরও মারবে। মীরা তড়িঘড়ি করে রোহানকে নিজের কোলের কাছে টেনে নিল এবং নিজের পিঠ দিয়ে দুটো বাচ্চাকেই ঢেকে ফেলল। তার চোখের দৃষ্টিতে একজন মায়ের সেই অদম্য জেদ ঠিকরে বেরোচ্ছে যে নিজের বাচ্চার জন্য হাসি মুখে প্রাণ দিতে পারে, কিন্তু তার বুকের ভেতরটা যেন যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল। সে চরম হতাশা নিয়ে প্রায় কেঁদে ফেলে বলল, রাকা ভাই, আমাকে আর কটা দিন সময় দাও। ২ দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, একটা টিকিটও বিক্রি হয়নি। বাচ্চা দুটোর জ্বর, কাশি, আমার কাছে সত্যি একটা পয়সাও নেই। টাকা নেই তো বাজার থেকে দূর হ, এখানে বসে বসে কান্নাকাটির নাটক করবি? রাকা আরও এক পা এগিয়ে এসে হুঙ্কার দিল। তার বিশাল আর ভয়াবহ ছায়াটা ওই ৩টে অসহায় মানুষের ওপর এসে পড়ল। নিজের চোখের সামনে বাচ্চাদের ভয়ে সিটিয়ে থাকতে দেখে মীরার বুকটা যেন কেউ অদৃশ্য হাত দিয়ে মুচড়ে দিল। পুরনো যন্ত্রণাদায়ক স্মৃতিগুলো আরও একবার তার মনে ভিড় করে এলো। ৭ বছর আগের কথা। সিমলার পাহাড়ি এলাকার এক গরিব ছাত্রী ছিল মীরা, যার চোখে ছিল অনেক বড় বড় স্বপ্ন। কবিরের সঙ্গে তার গভীর প্রেমের সম্পর্ক ছিল, কিন্তু চরম বাস্তবতা, কবিরের বড়লোক পরিবারের ঘৃণা আর কবিরের মায়ের লাগাতার হুমকি আর অপমানের মুখে পড়ে তাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিতে হয়েছিল। নিজের গর্ভে বেড়ে ওঠা বাচ্চাটার প্রাণের সুরক্ষার জন্য তাকে সব ছেড়ে চলে আসতে হয়েছিল। যেদিন কবির তাকে ফিরে আসার কথা দিয়ে আমেরিকার ফ্লাইটে উঠছিল, সেদিন মীরা নীরবে সব অন্যায় সহ্য করে নিজের যৌবন আর ভালোবাসাকে এই বস্তির অন্ধকারে কবর দিয়ে এসেছিল। রোহান আর রিয়াকে পৃথিবীতে আনার জন্য তার মনে কোনোদিন কোনো আক্ষেপ ছিল না। ওরাই তার জীবন, বেঁচে থাকার একমাত্র আলো। কিন্তু আজ এই খোলা আকাশের নিচে নিজের চোখের সামনে বাচ্চাদের এভাবে লাথি খেতে দেখে তার গলায় যেন কান্নার দলা পাকিয়ে এলো। সে চোখ মুছে নিজেকে শক্ত থাকার কথা মনে করিয়ে দিল, কারণ এই পৃথিবীতে তার বাচ্চা দুটোর সে ছাড়া আর কেউ নেই। ঠিক সেই মুহূর্তে কাদা মাখা রাস্তার ওপারে একটা চকচকে কালো বিলাসবহুল গাড়ি এসে দাঁড়াল। বাজারের ভিড়ের কারণে গাড়িটা আর এগোতে পারল না। এই জরাজীর্ণ আর নোংরা পরিবেশে ওই কোটি টাকার গাড়িটা বড্ড বেমানান লাগছিল। পেছনের সিটে বসে কবির রাজবংশী ধীরে ধীরে নিজের কপালটা মালিশ করল। তার ভ্রু দুটো চিন্তায় কুঁচকে আছে।
বিদেশে ৭ বছর হাড় ভাঙা খাটুনি আর ব্যবসার দুনিয়ার প্রতিটি চরম ধোঁকা আর বিশ্বাসঘাতকতার স্বাদ নেওয়ার পর পরিবারের হাতের পুতুল সেই ছেলেটি আজ একজন সেলফ মেড বিলিয়নের, যার একটা ইশারায় কোটি কোটি টাকার সম্পত্তি আর বিনিয়োগ ওঠানামা করে। সে দেশে নিজের অহংকার দেখাতে আসেনি, এসেছিল অনেক বছর আগে নিজের কাছে করা একটা প্রতিজ্ঞা পূরণ করতে। গত ১ মাস ধরে যেদিন থেকে সে এয়ারপোর্টে পা রেখেছে সেদিন থেকে নিজের সমস্ত লোকজনকে কাজে লাগিয়ে দিয়েছে মীরাকে খুঁজে বের করার জন্য। কিন্তু মেয়েটা যেন পৃথিবীর বুক থেকে একেবারে উধাও হয়ে গেছে। প্রতিটা রাত কাটে হতাশা, স্মৃতি আর চরম আত্মগ্লানিতে। কবির নিজেকে ঘৃণা করত কারণ সেদিন সে মীরাকে বাঁচানোর মতো শক্তিশালী ছিল না। নিজের পরিবারের ভয়ঙ্কর চক্রান্তের মাঝে সে মেয়েটাকে সম্পূর্ণ একা ছেড়ে চলে গিয়েছিল। স্যার, সামনে মনে হয় কোনো ঝামেলা হচ্ছে, খুব ভিড়, রাস্তা পুরো জ্যাম। সহকারীর কথায় কবিরের চিন্তার সুতোটা ছেড়ে গেল। সে আনমনা হয়ে গাড়ির সামান্য নামানো কাঁচ দিয়ে বাইরে তাকাল। তার গভীর দৃষ্টি ওই ভিড় পেরিয়ে হঠাৎ করেই একটা ছেঁড়া ত্রিপলের নিচে বাজারের এক কোণে গিয়ে আটকে গেল। কবিরের চারপাশের পৃথিবীটা যেন হঠাৎ করে থমকে দাঁড়াল। হাজার হাজার মানুষকে নিজের ইশারায় চালানো একজন কর্পোরেট লিডারের তীক্ষ্ণ আর ঠান্ডা মস্তিষ্কটা মুহূর্তের জন্য পুরোপুরি অসাড় হয়ে গেল। কবিরের শ্বাস আটকে গেল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা এত জোরে আছড়ে পড়ছে যে মনে হচ্ছে ছাতি ফেটে বেরিয়ে আসবে। মাটিতে হাঁটু গেড়ে বসে থাকা ওই হাড্ডিসার ছেঁড়া জামাকাপড় পরা মেয়েটার ছায়া, যে নিজের দুটো বাচ্চাকে বুকের ভেতর আঁকলে রেখেছে, ওই ছায়াটা পুড়ে ছাই হয়ে গেলেও কবির ঠিক চিনে নিতে পারবে। ওটা মীরা। ওই মেয়েটাকেই তো সে তার সমস্ত যৌবন জুড়ে ভালোবেসেছে। এই মেয়েটাকেই সে পাগলের মতো সারা দুনিয়া চষে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু যে দৃশ্যটা কবিরের পৃথিবীটাকে এক ধাক্কায় চুরমার করে দিল, তা কেবল মীরার এই হাড়ভাঙা দারিদ্র্য ছিল না। তার চোখ আটকে গেল মীরার পাশে বসে থাকা বাচ্চা দুটোর দিকে। ছোট্ট ছেলেটা নিজের মাকে বাঁচানোর জন্য হাত দুটো দুপাশে ছড়িয়ে দাঁড়িয়েছে, আর ছোট্ট মেয়েটার বড় বড় চোখে এক অদম্য জেদ। একটু দূর থেকে হলেও বাচ্চা দুটোর মুখের আদল, নাক আর ওই জেদি দৃষ্টিটা একেবারে হুবহু কবিরেরই প্রতিচ্ছবি। কবিরের মস্তিষ্কে যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। ৭ বছর আগে মীরা হঠাৎ করে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল, আর এখন এই বাচ্চা দুটোর বয়স প্রায় ৬ বছরের কাছাকাছি। একজন মানুষের সহজাত প্রবৃত্তি আর ভেতরের তীব্র চিৎকার তাকে সত্যিটা বুঝিয়ে দিল। ওগুলো তারই রক্ত, তার নিজের বাচ্চা, যারা আজ এই নোংরা কাদার মধ্যে চরম দারিদ্র্যে বাঁচতে বাধ্য হচ্ছে, আর একটা রাস্তার গুন্ডা তাদের চোখের সামনে লাথি মারার স্পর্ধা দেখাচ্ছে। যখন সে দেখল ওই ট্যাটু করা গুন্ডাটা পা তুলে রোহানের ঠিক পাশেই লটারির ঝুড়িটাতে আবার লাথি মারতে যাচ্ছে, তখন কবিরের চোখ রাগে রক্তবর্ণ হয়ে উঠল। সে আর সেই শান্ত সংযত সিইও রইল না। আহত বাঘের মতো সে সজোরে গাড়ির দরজা খুলে বাইরে লাফিয়ে পড়ল। ৭ বছর আগে সে নিজের ভালোবাসাকে ধরে রাখতে পারেনি, কিন্তু আজ এই মুহূর্তে কার এত বড় সাহস? কেউ যদি তার স্ত্রী আর বাচ্চাদের গায়ের একটা পশমেও হাত দেওয়ার সাহস করে, তবে তাকে রক্ত আর চোখের জল দিয়ে তার চরম মূল্য চোকাতে হবে। থেমে যা! মেঘ ভাঙা বজ্রপাতের মতো একটা গর্জন সন্ধ্যের ওই গুমোট পরিবেশটাকে চিরে ফেলল। গুন্ডাটা তার নোংরা জুতো লটারির ঝুড়িতে রাখার আগেই একটা কালো ছায়া অবিশ্বাস্য গতিতে তার দিকে ছুটে এলো। চরম ক্ষিপ্রতায় কবির রাকার পাটা এক ঝটকায় সরিয়ে দিয়ে তার বুকে একটা সজোর লাথি কষিয়ে দিল। গরিব ব্যবসায়ীদের ভয় দেখানো ওই পাতি গুন্ডাটা ছিটকে গিয়ে কাদার মধ্যে পিছলে আছড়ে পড়ল সোজা একটা আবর্জনা স্তূপের উপর। পুরো বাজারটা এক লহমায় নিস্তব্ধ হয়ে গেল। ভিড়ের ফিসফাস থেমে গেল, আর সবার চোখ আটকে গেল সদ্য গাড়ি থেকে নামা ওই মানুষটার দিকে। তার গায়ে হাতে সেলাই করা দামি স্যুট আর ব্র্যান্ডেড চামড়ার জুতোটা দ্বিধাহীনভাবে নোংরা কাদার পুকুরে ডুবে আছে। একজন বিলিয়নিয়ারের এই রাজকীয় উপস্থিতি আর বাজারের এই নোংরা কদর্য পরিবেশের আকাশ পাতাল তফাৎ দেখে সবাই অবাক হয়ে গেল। কিন্তু কবিরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। তার সমস্ত মনোযোগ শুধু ওই ছেঁড়া ত্রিপলের নিচের ৩টে কাঁপতে থাকা শরীরের দিকে। সে ধীরে ধীরে ঘুরল। মাটিতে হাঁটু গেড়ে বসে থাকা মেয়েটার মুখের ওপর নজর পড়তেই সময়টা যেন আবার থমকে গেল। মীরা মাথা তুলল। ঘাম আর বৃষ্টির জলে লেপ্টে থাকা চুলগুলো তার ফ্যাকাশে গালের ওপর ছড়িয়ে আছে। যে চোখ দুটো ৭ বছর আগে উজ্জ্বল আর প্রাণবন্ত ছিল, আজ তাতে শুধুই বেঁচে থাকার লড়াইয়ের চরম ক্লান্তি আর গভীর ভয়। কবিরের বুকটা যেন কেউ দুমড়ে মুচড়ে দিল। এই মেয়েটাকেই তো সে একদিন নিজের হাতের তালুতে আংলে রেখেছিল,
এক ফোঁটা বৃষ্টির জলও গায়ে লাগতে দেয়নি। আর আজ সে একটা বিবর্ণ ছেঁড়া জামা পরে কাদার মধ্যে বসে আছে। তার খসখসে ফাটা হাত দুটো বাচ্চাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। মীরা? কবির ডাকল। তার স্বাভাবিক ভারী গলাটা আজ ভীষণভাবে কাঁপছে, যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। বহু বছর আগের সেই পরিচিত বুকের ভেতর কাঁপন ধরানো গলার স্বরটা শুনে মীরার চোখের তারা দুটো বড় হয়ে গেল। তার শরীরটা পাথরের মতো শক্ত হয়ে এল। চোখের সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিনতে তার কয়েক সেকেন্ড সময় লাগল। কবির, সেই ছেলেটা যাকে সে একদিন নিজের পুরো হৃদয়টা সঁপে দিয়েছিল, যে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এই কবির তো সেই নিষ্ঠুর বড়লোক দুনিয়ারই একজন, যে দুনিয়াটা একদিন তাকে আর তার গর্ভের সন্তানকে শেষ করে দিতে চেয়েছিল। এটা কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার আনন্দ ছিল না। একজন মায়ের সহজাত প্রবৃত্তি থেকে মীরার প্রথম প্রতিক্রিয়া ছিল চরম আতঙ্ক। কবিরের মা গায়ত্রী দেবীর সেই তীক্ষ্ণ আর বিষাক্ত হুমকির কথাগুলো তার মাথায় বাজতে লাগল। তোর মতো জঞ্জাল যেন রাজবংশ পরিবারের দরজায় পা রাখার সাহস না করে। পেটে বাচ্চা থাকলেও সেটা নষ্ট করতে হবে, নয়তো এই শহরে তোকে আমি মাথা গোজার জায়গাটুকুও রাখব না। তাকে পালাতে হয়েছিল, নিজের নাম পাল্টাতে হয়েছিল। রোহান আর রিয়াকে বাঁচাতে এই বস্তির অন্ধকারে এসে লুকিয়ে পড়তে হয়েছিল। আর আজ সে এখানে। যদি ওর পরিবার জানতে পারে, যদি তারা আবার বাচ্চাদের কেড়ে নিতে আসে। কোনো কিছু না ভেবেই মিলা তড়ঘড়ি করে কাদা মাখা লটারির টিকিটগুলো কুড়িয়ে নিল আর বাচ্চা দুটোকে নিজের পিঠের পেছনে শক্ত করে লুকিয়ে ফেলল। ঠিক যেমন একটা মা মুরগি বাজ পাখির সামনে নিজের ডানা দিয়ে বাচ্চাদের আগলে রাখে। আপনি আপনি ভুল মানুষকে চিনছেন, আমি আপনাকে চিনি না। ভয়ে কাঁপতে কাঁপতে মীরা হড়বড় করে বলে উঠল। সে রোহান আর রিয়ার হাত ধরে সেখান থেকে ছুটে পালানোর চেষ্টা করল। মীরার এই মরিয়া অস্বীকারটা কবিরের বুকে ছুরির মতো বিঁধল, কিন্তু সে কিছু করার আগেই পেছন থেকে রাকা টলটলে উঠে দাঁড়াল। সবার সামনে এত বড় অপমানে তার মুখটা রাগে লাল হয়ে গেছে। নিজের কোমর থেকে মরচে ধরা একটা লোহার রড বের করে সে পাগলের মতো গর্জে উঠল। শুয়োরের বাচ্চা, তুই বাঁচতে চাস না? আমার কাজে নাক গলাতে এসেছিস? আজ তোকে মেরেই ফেলব। লোকটার চিৎকার শুনে মীরা চমকে পেছনে তাকাল। কিছু না ভেবেই সে কবিরের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে পড়ল। কিন্তু তার আগেই বিলাসবহুল গাড়িটা থেকে কালো স্যুট পরা ৩ জন তাগড়া বডিগার্ড বিদ্যুতের বেগে ছুটে এলো। চোচের নিমিষে মাত্র 2টো প্যাচে তারা রাকার হাতটা পিঠের দিকে মুচড়ে ধরে তাকে আবার কাদার মধ্যে আছড়ে ফেলল। চুপচাপ পড়ে থাক, তুই জানিস না তুই কার গায়ে হাত দেওয়ার সাহস করেছিস? সহকারীর বরফের মতো ঠান্ডা গলাটা শোনা গেল। হইচই করা জায়গাটা মুহূর্তেই শান্ত হয়ে গেল। কবির মাটিতে পড়ে থাকা গুন্ডাটার দিকে ফিরেও তাকাল না। সে মীরার দিকে আরও এক পা এগোল। ঠিক তখনই ছোট্ট রোহান, যার শরীরটা হাড্ডিসার হলেও চোখ দুটো কবিরের যৌবনের মতোই দীপ্ত, মায়ের শাড়ির আঁচল ছেড়ে বেরিয়ে এলো। সে বীরের মতো নিজের সরু হাত দুটো দুকাশে ছড়িয়ে দিয়ে বলল, আঙ্কেল, আমার মায়ের থেকে দূরে থাকো। আমার মাকে একদম বিরক্ত করবে না। আমি আমার মাকে বাঁচাবো। 6 বছরের ওই ছোট্ট ছেলেটার সাহসী গলাটা যেন চারপাশের বাতাসকে জমিয়ে দিল। পাশে দাঁড়িয়ে রিয়াও দাদার হাতটা শক্ত করে চেপে ধরল। সে ভয়ে ঠোঁট কামড়ে কাঁদছিল ঠিকই, কিন্তু এক পাও পেছনে সরল না। পৃথিবীর বড় বড় স্টক এক্সচেঞ্জে দাপিয়ে বেড়ানো কবিরের পা দুটো হঠাৎ করেই যেন অবশ হয়ে গেল। দামি স্যুট কাদায় নষ্ট হওয়ার তোয়াক্কা না করেই সে ভিজে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। এত কাছ থেকে সে বাচ্চা দুটোর মুখের প্রতিটি রেখা স্পষ্ট দেখতে পাচ্ছিল। রোহানের টিকালো নাক, শক্ত চোয়াল, আর রিয়ার বাঁ চোখের নিচে ছোট্ট লাল তিলটা, যেটা হুবহু তার ঠাকুমার মতো। এই সত্যিটাকে আর অস্বীকার করার কোনো উপায় ছিল না। কবিরের শক্ত হাত দুটো শূন্যে কাঁপতে কাঁপতে উঠল। সে চাইছিল চরম দারিদ্র্যে বেড়ে ওঠা ওই দুটো ছোট্ট দেবদূতকে নিজের বুকের ভেতর টেনে নিতে। ব্যবসার দুনিয়ায় একনায়কতন্ত্র চালানো মানুষটার চোখ দিয়ে আজ অঝরে জল পড়ছে। আমি তোমাদের মাকে বিরক্ত করছি না রে বাবা, কবির গলাটা যথাসম্ভব নরম করে বলল, যাতে বাচ্চারা ভয় না পায়। আমি তো না, উনি কেউ নন। মীরা আতঙ্কে চিৎকার করে উঠল। সে সামনে এগিয়ে এসে কবিরের হাতটা জোরে ঝটকা দিয়ে সরিয়ে দিল। তাড়াতাড়ি রিয়াকে কোলে তুলে নিয়ে অন্য হাতে রোহানকে টেনে ধরল। আমি বললাম তো, আপনি ভুল মানুষকে চিনছেন। দয়া করে আমাদের একা ছেড়ে দিন। চলো রোহান, রিয়া। মীরার এই মরিয়া প্রতিরোধ কবিরের চোখের সামনে তার গভীর ক্ষতগুলোকে উলঙ্গ করে দিল। কবির উঠে দাঁড়াল। সে বুঝতে পেরেছিল 7 বছরের জমানো কষ্ট আর ভয় কয়েকটা কথায় মুছে যাবার নয়। মীরা তার পরিবারের ক্ষমতাকে ভয় পাচ্ছে,
ভয় পাচ্ছে অতীতকে, বাঁচে কেউ তার বাচ্চাদের কেড়ে নেয়। ঠান্ডা বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। কবির নিজের দামি জ্যাকেটটা খুলে কোনো কথা না বলে মীরার কাঁপতে থাকা কাঁধের ওপর জড়িয়ে দিল। জ্যাকেটটা থেকে ভেসে আসা পুরুষালী আর খুব পরিচিত একটা গন্ধ মীরার স্নায়ুগুলোকে যেন অবশ করে দিচ্ছিল। আমি এখনই তোমাকে আমাকে মেনে নেবার জন্য জোর করব না, কবির নিচু কিন্তু দৃঢ় গলায় বলল। কিন্তু এই মুহূর্ত থেকে আমি নিজের প্রাণের বাজি রেখে বলছি, এই পৃথিবীতে তারও ক্ষমতা নেই তোমার বা তোমার বাচ্চাদের গায়ে একটা আঁচড় কাটার। এরপর কবির ঘুরে তার সহকারীর দিকে তাকাল। মুহূর্তে তার গলায় সেই পুরনো একনায়কের দাপট ফিরে এলো। এই আবর্জনাটাকে এখান থেকে সরাও, আর হ্যাঁ, এদের গাড়িতে বসাও। আজ আমি আমার পরিবারকে নিজের বাড়িতে নিয়ে যাব। বৃষ্টিটা ধীরে ধীরে বাড়ছে। ছেঁড়া ত্রিপলের চালে টুপটাপ শব্দ হচ্ছে। কবিরের নির্দেশ পাওয়া মাত্রই বডিগার্ডরা বড় বড় কালো ছাতা খুলে একটা নিরাপদ রাস্তা তৈরি করে ফেলল, যা মীরা আর বাচ্চাদের ওই ফিসফাস করা ভিড় থেকে আলাদা করে দিল। মীরা একটা খাঁচায় বন্দি বন্য জন্তুর মতো ছটফট করে উঠল। বাচ্চাদের হাত শক্ত করে ধরে সে চেঁচিয়ে উঠল, ছাড়ো, আমি নিজে হাঁটতে পারি, তোমরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? আমাদের থেকে দূরে থাকো। কিন্তু বছরের পর বছর আধপেটা খেয়ে বেঁচে থাকা একটা মেয়ে এই পেশাদার বডিগার্ডদের সঙ্গে কতক্ষণ আর পারবে? কবির হাত তুলে বডিগার্ডদের পিছিয়ে যেতে ইশারা করল। সে জানে এখন জোর করলে মীরা আরও ভয় পাবে। সমস্ত কর্পোরেট অহংকার দূরে সরিয়ে কবির এক পা এগিয়ে এলো। তার গলাটা অবিশ্বাস্য রকমের নরম শোনাল, মীরা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, রোহান আর রিয়া শীতে কাঁপছে। তুমি কি চাও বাচ্চা দুটো আবার জ্বরে পড়ুক? আগে গাড়িতে ওঠো, বৃষ্টির হাত থেকে বাঁচো, বাকি কথা পরে হবে। এই কথাগুলো মীরার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করল। রোহান আস্তে করে হাঁচি দিল। বৃষ্টির ঠান্ডা হাওয়ায় তার ছোট্ট শরীরটা কাঁপছে। নিজের বাচ্চার কষ্ট দেখে মীরার বুকটা ফেটে যাচ্ছিল। সে নিজের ঠোঁট এত শক্ত করে কামড়ে ধরেছিল যে রক্ত বেরিয়ে এলো। নিজের মনের সঙ্গে তীব্র যুদ্ধ করে শেষমেশ সে হার মানল। দুই বাচ্চাকে কোলে তুলে কাদার উপর দিয়ে বিলাসবহুল গাড়িটার দিকে পা বাড়াল সে। গাড়ির দরজা খুলতেই ভেতরের হিটিং সিস্টেমের গরম হাওয়া বাচ্চাদের চমকে দিল। তাদের অবাক করা গোল গোল চোখ দুটো ভেতরের রাজকীয় সাজসজ্জা দেখছিল। মীরা কিন্তু থমকে দাঁড়াল। নিজের কাদা মাখা নোংরা পা দুটো ওই দামি মখমলের কার্পেটে রাখতে তার দ্বিধা হচ্ছিল। সমাজের একেবারে নিচুতলার মানুষের হীনমন্যতা তাকে গ্রাস করল। তার মনে হল এই মানুষটার আলো ঝলমলে দুনিয়ার সামনে তারা বড্ড নোংরা, বড্ড বেমানান। আপনার গাড়িটা নোংরা হয়ে যাবে, মীরা পিছিয়ে যাওয়ার চেষ্টা করে ফিসফিস করে বলল। কিন্তু কবির কিছু শোনার পাত্র নয়। সে হাত বাড়িয়ে ছোট্ট রিয়াকে কোলে তুলে নরম সিটে বসিয়ে দিল। তারপর রোহানের হাতটা ধরল। এই পৃথিবীতে তোমাদের থেকে দামি আর পবিত্র আমার কাছে আর কিচ্ছু নেই। বাচ্চাদের দিকে তাকিয়ে একটু ম্লান হাসল সে। তারপর মীরার দিকে ফিরে এমনভাবে তাকাল যাতে না বলার কোনো উপায় নয়। ভেতরে এসো। গাড়ির দরজা বন্ধ হতেই বাইরের দুনিয়ার সমস্ত কোলাহল আর নোংরামি যেন বাইরেই আটকে গেল। গাড়ির ভেতরটা এত শান্ত যে মীরার অগোছালো শ্বাসপ্রশ্বাসের শব্দও স্পষ্ট শোনা যাচ্ছে। সে একেবারে কোণার সিটটায় নিজেকে গুটিয়ে বসে রইল। বাচ্চা দুটোকে বুকের কাছে জাপটে ধরে সামনে বসা মানুষটাকে সতর্ক দৃষ্টিতে মাপছে। কবিরের চোখ এক মুহূর্তের জন্যও তাদের ওপর থেকে সরেনি। এত কাছ থেকে গাড়ির আলোয় সে দেখতে পেল দারিদ্র্য আর সময় তার সবচেয়ে ভালোবাসার মানুষটার ওপর কি নিষ্ঠুর অত্যাচার চালিয়েছে। মীরার সেই ফর্সা গোলাপি গাল আজ রোদে পুড়ে তামাটে হয়ে গেছে। সরু হাতগুলোতে কাজের দাগ আর কড়া পড়ে গেছে। আর বাচ্চা দুটো? রোহানের শুকনো ডালপালার মতো হাত দেখে কবির হাতকে উঠল। 6 বছরের একটা বাচ্চা এত রোগা হতে পারে? তাদের পরনের জামাগুলো বেশ কয়েক সাইজ বড়। দেখলেই বোঝা যায় কারো পুরনো জামা চেয়ে আনা। রিয়ার হাতে একটা অর্ধেক খাওয়া রুটির টুকরো, শক্ত পুরনো রুটি। হয়তো আজকের রাতে ওদের 3 জনের খাওয়ার জন্যে ওইটুকুই বরাদ্দ ছিল। কবিরের বুকে একটা তীব্র যন্ত্রণা মোচড় দিয়ে উঠল। সে হাজার হাজার কোটি টাকার মালিক। তার একটা বিজনেস পার্টির খরচে একটা গরিব পরিবার সারা বছর বসে খেতে পারে। আর তার নিজের রক্ত, তার ভালোবাসার মানুষটা একটা পুরনো বাজারে বসে এক টুকরো পুরনো রুটি ভাগ করে খাচ্ছে। আঙ্কেল! রিয়ার মিষ্টি গলাটা নিস্তব্ধতা ভেঙে দিল। সে তার বড় বড় গোল চোখ দুটো পিটপিট করে তাকাল এবং আধ খাওয়া রুটির টুকরোটা কবিরের দিকে বাড়িয়ে দিল।
আঙ্কেল, তুমি ওই পচা লোকটাকে মেরে মায়ের সাহায্য করেছ। তোমার কি খুব খিদে পেয়েছে? রিয়া তোমাকে অর্ধেকটা দিচ্ছে, নাও। বাচ্চাটার এই নিষ্পাপ কথাগুলো কবিরের রক্তাক্ত হৃদয়ে সরাসরি এসে বিঁধল। ব্যবসার দুনিয়ায় কোনোদিন হার না মানা ওই অহংকারী মানুষটার চোখ দিয়ে আবারও জল গড়িয়ে পড়ল। সে কাঁপা কাঁপা হাতে ছোট্ট হাতের তালু থেকে রুটিটা নিল। তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। আঙ্কেলের খিদে পায়নি, রিয়া খুব ভালো মেয়ে, তুমি খেয়ে নাও, পেট ভরবে। নেবে না। মীরা হঠাৎ ছোঁ মেরে রুটিটা ছিনিয়ে নিয়ে নিজের পিঠের পেছনে লুকিয়ে ফেলল। তার চোখ দুটো রাগে আর আত্মরক্ষার তীব্র তাড়নায় জ্বলে উঠল। আমি আপনার কাছে হাত জোড় করছি। আপনার নিজের এত বড় দুনিয়া আছে, আপনি কেন আবার আমাদের খুঁজতে এলেন? 7 বছর আগে আপনার পরিবার আমাকে নরকের অন্ধকূপে ঠেলে দিয়েছিল। আপনি জানেন আপনার মা আমাকে কি বলেছিলেন? তিনি আমার মুখে এক গ্লাস জল ছুঁড়ে মেরে বলেছিলেন আমার মতো বস্তির মেয়ে নাকি শুধু দুর্ভাগ্য বয়ে আনে। তিনি আমাকে হুমকি দিয়েছিলেন আমি যদি চুপচাপ বাচ্চা নষ্ট করে এই শহর ছেড়ে না পালাই, তাহলে তিনি গুন্ডা দিয়ে আমার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরে দেবেন, আমাকে চিরকালের মতো পঙ্গু করে দেবেন। 7 বছর ধরে বুকে চেপে রাখা অপমান আর কষ্টগুলো একটা তীব্র কান্নায় ফেটে পড়ল। মীরার মনে হচ্ছিল তার পুরনো সেলাই করা ক্ষতগুলো ছিঁড়ে গিয়ে আবার রক্ত ঝরছে। মাকে এভাবে কাঁদতে দেখে রোহান আর রিয়াও গলা জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। কবির যেন পাথর হয়ে গেছে, তার মুখের রক্ত শুকিয়ে ফ্যাকাশে হয়ে গেছে মুখটা। তুমি কি বললে? অ্যাসিড? বাচ্চা নষ্ট করা? 7 বছর আগে যখন কবিরকে তার পরিবার কার্যত গৃহবন্দী করে জোর করে আমেরিকায় পাঠিয়েছিল, তখন গায়ত্রী দেবী তার সামনে একগাদা নকল ছবি ছুঁড়ে মেরেছিলেন। বলেছিলেন মীরা নাকি টাকার লোভে এক বড়লোক বয়স্ক মানুষের সঙ্গে পালিয়েছে। সেই মিথ্যে মেসেজ আর ছবিগুলো দেখে কবির দিনের পর দিন ঘৃণা, ভুল বোঝাবুঝি আর যন্ত্রণায় পুড়ে মরেছে। সে জেদ করে পাগলের মতো পড়াশোনা আর টাকা রোজগারের পেছনে ছুটেছে। নিজের ঘাম আর রক্ত জল করে এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে শুধু এটা প্রমাণ করার জন্য যে সেও মীরাকে সব রকমের বিলাসিতা দিতে পারে। কিন্তু সেই অভিশপ্ত দিনের পেছনের আসল সত্যিটা এত নোংরা আর নিষ্ঠুর ছিল। তার নিজের মা, তার নিজের বংশের সন্তান পেটে থাকা একটা মেয়েকে শেষ করে দেওয়ার জন্য গুন্ডাদের লেলিয়ে দিয়েছিল। তীব্র অনুশোচনা আর ভয়ঙ্কর রাগ কবিরের শিরদাঁড়া বেয়ে নেমে গেল। সে মীরাকে ভুল বুঝেছিল, দুটো বাচ্চা সমেত তাকে একা ছেড়ে দিয়েছিল এই নিষ্ঠুর দুনিয়া আর তার নিজের মায়ের ভয়ঙ্কর চক্রান্তের সঙ্গে লড়ার জন্য। মীরা, আমাকে ক্ষমা করে দাও। আমি ঈশ্বরের দিব্যি গিলে বলছি, আমি এর কিছুই জানতাম না। কবিরের গলাটা ভেঙে এলো। সে মীরার কাঁধটা স্পর্শ করতে হাত বাড়াল, কিন্তু মীরা তীব্র আপত্তি করে গাড়ির দরজার আরও কাছে সরে গেল। আমাকে ছোবেন না। ওরা যদি এই দুটো বাচ্চার কথা জানতে পারে, তাহলে আমাদের জ্যান্ত পুঁতে ফেলবে। আমাকে আর আমার বাচ্চাদের যেতে দিন। ভাববেন পরজন্মের জন্য একটু পুণ্য করলেন। আমি আপনার পায়ে পড়ছি। মীরা হাত জোর করে আতঙ্কে চিৎকার করে উঠল। ঠিক সেই মুহূর্তে কবিরের পকেটে থাকা ফোনটা একটানা বাজতে শুরু করল। গাড়ির ওই বদ্ধ পরিবেশে ফোনের রিংটোনটা একটা অশুভ সংকেতের মতো বাজতে লাগল। স্ক্রিনে জ্বলজ্বল করছে দুটো অক্ষর, মা। গাড়ির ভেতরের বাতাসটা মুহূর্তেই ভারী হয়ে এলো। দম বন্ধ করা একটা পরিস্থিতি। মীরা স্ক্রিনটার দিকে তাকিয়ে শিউরে উঠল। তার মুখের শেষ রক্তবিন্দুটাও যেন উড়ে গেছে। অবচেতন মনের ভয় তাকে পুরোপুরি গ্রাস করল। সে রোহান আর রিয়াকে আরও শক্ত করে বুকে জড়িয়ে ধরল, যেন ফোন থেকে বেরিয়ে কেউ তাদের ছিনিয়ে নেবে। কবির খুব ধীরে ধীরে ফোনটা হাতে নিল। তার হাতের মুঠোটা এত শক্ত হয়ে আছে যে শিরাগুলো দড়ি পাকিয়ে গেছে। চোখের দৃষ্টিতে একটা হিমশীতল ভয়ঙ্কর ক্রোধ। সে আর 7 বছর আগের সেই অসহায় ভীতু কিশোর নয়। আমাকে ফোনটা ধরতে দাও, কবির শান্ত গলায় বলল। সে কলটা রিসিভ করে স্পিকারে দিয়ে দিল, যাতে মীরা প্রতিটি শব্দ শুনতে পায়। আজ নিজের হাতে সে মীরার অতীতের সমস্ত ভয় আর ছায়াকে চিরতরে শেষ করে দেবে। কবির, তুই আছিসটা কোথায়? আজ সন্ধেবেলা নাতাশাদের পরিবার বিয়ের দিনক্ষণ ঠিক করার জন্য ডিনারে আসছে। তুই তাড়াতাড়ি বাড়ি আয়। গায়ত্রী দেবীর সেই দাপুটে অহংকারী আর তীক্ষ্ণ গলাটা স্পিকার দিয়ে গাড়ির ভেতর ছড়িয়ে পড়ল।
আওয়াজটা খুব বেশি জোরে না হলেও ওই বদ্ধ জায়গায় মীরার স্নায়ুগুলোকে ছিঁড়ে ফেলার জন্য যথেষ্ট ছিল। মীরা থরথর করে কাঁপছে। নাতাশা এবং বিয়ে, এই দুটো শব্দ তার বুকে জেগে ওঠা সামান্যতম আশার উপরও যেন এক বালতি বরফ জল ঢেলে দিল। সে চোখ বন্ধ করে 2 হাত দিয়ে রোহান আর রিয়ার কান দুটো চেপে ধরল, যেন ওই রাক্ষসীটার গলা তার বাচ্চাদেরও ছুতে না পারে। বছরের পর বছর ধরে ওই গলাটা তার প্রতিটি দুঃস্বপ্নে তাড়া করে বেরিয়েছে। নিজের ভালোবাসার মানুষের এই সিটিয়ে থাকা আতঙ্কগ্রস্ত রূপটা দেখে কবিরের বুকের ভেতরের যন্ত্রণাটা একটা ভয়ঙ্কর রাগে রূপান্তরিত হল। সে ফোনের স্ক্রিনটার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে কথা বলতে শুরু করল। তার প্রতিটি শব্দ ছিল ধারালো ব্লেডের মতো। বিয়ের কথা? আপনার যদি এতই শখ থাকে তাহলে আপনি নিজেই বিয়েটা করে নিন, কারণ আজ থেকে ওই বাড়িতে আমার আর কোনো জায়গা নেই। ফোনের ওপাশে কয়েক সেকেন্ডের জন্য পিনপত্তন নিস্তব্ধতা। গায়ত্রী দেবী হয়তো বিশ্বাসই করতে পারছেন না যে ছেলেটাকে তিনি চিরকাল আঙুলের ডগায় নাচিয়েছেন সে আজ এত বড় স্পর্ধা দেখাচ্ছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে কবির? তুই জানিস তুই কার সঙ্গে কথা বলছিস? তোর আর নাতাশার বিয়ের ওপর কোম্পানির হাজার হাজার কোটি টাকার শেয়ার নির্ভর করছে। কবির তাচ্ছিল্যের হাসি হাসল, যে হাসি তার চোখ পর্যন্ত পৌঁছাল না। আপনি হয়তো ভুলে গেছেন এই সাম্রাজ্যটা আসলে কে চালাচ্ছে। 7 বছর আগে আপনি নিজের ক্ষমতার দম্ভে আমাকে আমেরিকায় পাঠাতে বাধ্য করেছিলেন। আমার ভালোবাসার মানুষটাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য নোংরা গুন্ডা লাগিয়েছিলেন। তাকে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকি দিয়েছিলেন। আপনার কি মনে হয়েছিল এই সত্যিটা চিরকাল চাপা পড়ে থাকবে? কবিরের গলাটা এবার মেঘের মতো গর্জে উঠল। আজ আমি তাকে আর আমার সন্তানদের খুঁজে পেয়েছি, আর আপনি শুনে রাখুন, আপনিই বা অন্য কেউ যদি ওদের মায়ের বা বাচ্চাদের গায়ে একটা আঁচড় কাটারও সাহস করে, তাহলে আপনি যে কোম্পানিটাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন সেটাকে আমি নিজের হাতে তছনছ করে দেব। কি বলছিস তাই? ওই মীরা ও এখনও? গায়ত্রী দেবীর দাপুটে গলাটা প্রথমবারের মতো কেঁপে উঠল। তার কথায় স্পষ্ট ভয়ের ছাদ। মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কবির লাইনটা কেটে দিল। সে ফোন থেকে সিম কার্ডটা বের করে দুটুকরো করে ভেঙে ফেলল এবং জানলার কাঁচ নামিয়ে সোজা বাইরে ছুঁড়ে ফেলে দিল। নিজের ওই নিষ্ঠুর আর স্বার্থপর পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার এটা ছিল একটা চরম নিদর্শন। সে মীরার দিকে ঘুরে বসল এবং ধীরে ধীরে বাচ্চাদের কান থেকে তার হাত দুটো সরিয়ে দিল। মীরার জল ভরা আতঙ্কিত চোখের দিকে তাকিয়ে সে নিজের সমস্ত সততা আর বিশ্বাস দিয়ে বলল, মীরা, আমার দিকে তাকাও। 7 বছর আগের আর আজকের কবিরের মধ্যে অনেক তফাত। আমি এখন একজন সেলফ মেড বিলিয়নিয়ার। কোম্পানির সমস্ত মূলধন, শেয়ার আর ক্ষমতা এখন আমার হাতের মুঠোয়। ওরা এখন আর আমাদের চমকাতে পারবে না। নাতাশা ছিল ওদের ব্যবসার একটা দাবার ঘুঁটি মাত্র। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না আর কোনোদিন হবেও না। আমার কাছে এখন আকাশ ঢেকে দেওয়ার ক্ষমতা আছে। তুমি আর বাচ্চারা শুধু আমার পেছনে এসে দাঁড়াও। এই দুনিয়ার কোনো শক্তি আমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। মীরা ফ্যাল করে তাকিয়ে রইল। চোখ দিয়ে অঝরে জল পড়ছে। কবিরের কথাগুলো বড্ড দামি, বড্ড ভরসার, কিন্তু এত বছরের গভীর ক্ষতগুলো তাকে সহজে বিশ্বাস করতে দিচ্ছিল না। হঠাৎ রোহান অবাক হয়ে কবিরের দিকে তাকাল। তার চোখ দুটো তারার মতো জলজল করছে। আঙ্কেল, তুমি কি সত্যিই রোহান আর রিয়ার বাবা? তুমি কি আমার মাকে বাঁচাবে আর ওই পচা ডাইনি বুড়িটাকে তাড়িয়ে দেবে? ছেলের এই নিষ্পাপ প্রশ্ন কবিরের সমস্ত কাঠিন্যকে গলিয়ে দিল। সে গাড়ির মেঝেতে হাঁটু গেড়ে বসে 3 জনকে নিজের চওড়া বুকের মধ্যে জাপটে ধরল। হ্যাঁ বাবা, আমি তোমাদের বাবা। আমাকে এত দেরি করে আসার জন্য ক্ষমা করে দাও। আজ থেকে আমি সব পচা লোকগুলোকে তাড়িয়ে দেব, যারা আমার মা আর বাচ্চাদের কষ্ট দিতে চাইবে। গাড়িটা প্রবল বৃষ্টির বুক চিরে সামনের দিকে এগিয়ে চলল। ওই জরাজীর্ণ বাজারটা চিরকালের মতো পেছনে পড়ে রইল। প্রায় 1 ঘণ্টা পর গাড়িটা শহর ছাড়িয়ে একটা নির্জন পাহাড়ি রাস্তার বাঁক নিয়ে একটা বিশাল অট্টালিকার সামনে এসে দাঁড়াল। লোহার বিশাল গেট আপনা থেকেই খুলে গেল। কালো স্যুট পরা সারি সারি বডিগার্ড গাড়িটা ঢুকতেই মাথা ঝুঁকিয়ে সম্মান জানাল। এটা রাজবংশ পরিবারের পৈতৃক বাড়ি নয়, এটা কবিরের নিজের হাতে বানানো এক অভেদ্য দুর্গ। মীরা বাচ্চাদের শক্ত করে ধরল। সামনের এই বিশাল প্রাসাদের জৌলুস দেখে সে ঘাবড়ে গেল। হীনমন্যতা আবার তাকে গ্রাস করতে চাইছে, কিন্তু কবির তাকে আর পেছানোর সুযোগ দিল না। সে রিয়াকে কোলে নিয়ে রোহানের হাত ধরে মীরাকে নিয়ে সোজা মার্বেল পাথরের তৈরি রাজকীয় হলের ভেতরে ঢুকল। ভেতরে বাটলার আর কাজের লোকেদের একটা পুরো দল লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মালিক, মালকিন এবং ছোট মালিকদের এই বাড়িতে স্বাগতম, তারা একসঙ্গে মাথা ঝুঁকিয়ে বলল।
মালকিন শব্দটা শুনে মীরা চমকে হাতটা গুটিয়ে নিল। দীর্ঘদিনের দারিদ্র্য তাকে এই জাঁকজমকপূর্ণ পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে দিচ্ছিল না। রোহান আর রিয়াও ভয়ে সিটিয়ে আছে। বড় বড় ক্রিস্টালের ঝাড়বাতি আর সোনা বাঁধানো আসবাবপত্র দেখে তাদের চোখ ছানা বড়া। মালকিন আর ছোট মালিকদের জন্য এখনই গরম জল, নতুন জামাটাপড় আর হালকা গরম খাবারের ব্যবস্থা করো, কবির বাটলারকে নির্দেশ দিল। তারপর মীরার দিকে ফিরে নরম গলায় বলল, তুমি আর বাচ্চারা আগে গরম জলে স্নান করে নাও, না হলে ঠান্ডা লেগে যাবে। বাকি সব আমি সামলে নেব। ১.৫ ঘণ্টা পর বিশাল ডাইনিং হলে বাচ্চা দুটো সবচেয়ে নরম রেশমের পাজামা পরে বসে আছে। ওদের গায়ের সমস্ত কাদা আর নোংরা ধুয়ে মুছে পরিষ্কার। ওদের আসল রূপটা যেন এখন ফুটে বেরোচ্ছে। রিয়া একটা বড় বাটি থেকে গরম চিকেন আর মাশরুম স্যুপ চামচ দিয়ে খাচ্ছে। রোহান খেতে খেতে মাঝে মাঝেই অবাক আর মুগ্ধ দৃষ্টিতে কবিরকে দেখছে। মীরা একটা সাধারণ সিল্কের পোশাক পরেছে, তার ভেজা চুলগুলো কাঁধের উপর ছড়িয়ে আছে। ওই ছেঁড়া নোংরা জামাকাপড়গুলো খোলার পর সিমলার সেই পাহাড়ি মেয়েটার স্নিগ্ধ আর নিষ্পাপ সৌন্দর্যটা যেন আবার ফিরে এসেছে, যদিও চোখের কুল থেকে দীর্ঘদিনের লড়াই আর হতাশার ছাপগুলো পুরোপুরি মুছে যায়নি। কবির উল্টো দিকে বসে আছে। সে নিজের খাবারে হাতও দেয়নি, শুধু এক দৃষ্টে ওদের তিনজনকে দেখে যাচ্ছে। তার চোখের দৃষ্টিতে শুধুই ভালোবাসা আর একটা চাপা কষ্ট। রোহান ঠিক যেভাবে মাথা নিচু করে খাবার চিবোয়, সেটা দেখে কবিরের আর কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন ছিল না। কিন্তু তবু একজন তীক্ষ্ণ ব্যবসায়ীর মস্তিষ্ক তাকে মনে করিয়ে দিল, আইনগত দিক থেকে এদের অধিকার সুনিশ্চিত করতে এবং তার মা বা নাতাশার পরিবারের নোংরা চক্রান্তের হাত থেকে বাঁচাতে একটা নিখুঁত প্রমাণ তার চাই। সে ইশারা করে নিজের সহকারীকে কাছে ডাকল। আমার আর বাচ্চা দুটোর চুলের স্যাম্পেল নাও, আন্তর্জাতিক জেনেটিক ল্যাবে পাঠিয়ে দাও। ভিআইপি প্যাকেজে আগামী ১২ ঘণ্টার মধ্যে আমার রিপোর্ট চাই। আর মনে রেখো, পুরো ব্যাপারটা যেন চরম গোপনীয় থাকে। সহকারী মাথা নেড়ে সম্মতি জানাল, কিন্তু তার মুখে একটা চিন্তার ছাপ। সে নিচু গলায় বলল, স্যার, বাজারে আমাদের লোক খবর দিয়েছে আমরা চলে আসার পর রাকার কাছে কিছু অচেনা লোক এসেছিল। তারা মালকিন আর বাচ্চাদের খোঁজ খবর নিচ্ছিল। মনে হচ্ছে গায়ত্রী দেবী আর মিস নাতাশা সবটা আঁচ করতে পেরেছেন। কবিরের চোখ দুটো সরু হয়ে এলো। একটা ভয়ঙ্কর ঠান্ডা বিদ্যুৎ খেলে গেল চোখে। আসল যুদ্ধটা তো সবে শুরু হলো। ওরা অতীত খুঁড়ে ওদের শেষ করে দিতে চায়, কিন্তু ওরা জানে না ঘুমন্ত ড্র্যাগন এখন জেগে উঠেছে নিজের পরিবারকে রক্ষা করতে। এদিকে কবিরের এই পাহাড়ি প্রাসাদে যখন একটু একটু করে পারিবারিক উষ্ণতা ফিরে আসছে, তখন শহরের ঠিক মাঝখানে একটা চরম ষড়যন্ত্র ডালপালা মেলছে। দিল্লির সবচেয়ে দামি পেন্টহাউসের ভেতর কাঁচ ভাঙার সজোর শব্দে নৈশব্দ ভেঙে গেল। রত্নগ্রুপের উত্তরাধিকারী নাতাশা, যে এতকাল নিজেকে কবিরের হব স্ত্রী ভেবে দেমাক করত, সে এইমাত্র রাগে একটা মদের গ্লাস ছুঁড়ে মেরেছে দেওয়ালে। ঈর্ষা আর অপমানে তার সুন্দর মুখটা বিক্ষত হয়ে গেছে। রাস্তার ধারে লটারি বিক্রি করা একটা ভিখারি আর বাজার থেকে তুলে আনা দুটো রাস্তার বাচ্চা। কবির রাজবংশ ১,০০০ কোটির ডিল আর এঙ্গেজমেন্ট পার্টি ছেড়ে ওই ৩টে ভিখারিকে নিজের প্রাসাদে নিয়ে গেল। এটা হতে পারে না। ঘরের কোণে চামড়ার সোফায় বসে গায়ত্রী দেবী ঠান্ডা মাথায় চায়ে চুমুক দিলেন। তার চোখেও একটা হিংস্র চতুর দৃষ্টি। নিজের ছেলের এই প্রকাশ্য বিদ্রোহে তার বুকের ভেতরটাও রাগে ফুঁটছে, কিন্তু সে তার মুখোশটা খুলে পড়তে দিল না। মেয়েটার কপাল ভালো, ৭ বছর আগে আমি ওকে শেষ করে দিইনি, আর সে চুপি চুপি দুটো অবৈধ বাচ্চার জন্ম দিয়েছে। এখন ওই বাচ্চাগুলোকে সিঁড়ি বানিয়ে রাজবংশ পরিবারে ঢোকার স্বপ্ন দেখছে। নাতাশা এত উত্তেজিত হওয়ার কিছু নেই। ওই নিচুতলার আবর্জনাগুলো কোনোদিন ওপরে উঠার যোগ্য নয়। কিন্তু মা, কবির ওদের নিজের দুর্গে আটকে রেখেছে। ওখানে কেউ ঢুকতে বা বেরোতে পারবে না। আর যদি বাচ্চা দুটো সত্যিই রাজবংশের রক্ত হয়? নাতাশা বিলিয়নিয়ারের স্ত্রী হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার ভয়ে রীতিমতো কাঁপছে। রক্তের সম্পর্ক হলেই সব হয় না। গায়ত্রী দেবী চায়ের কাপটা সজোরে টেবিলে রাখলেন। রাজবংশ পরিবারের একজন যোগ্য, সমমর্যাদার উত্তরাধিকারী চাই। কোনো নোংরা রাস্তার রক্ত নয়। আগাছাগুলো শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। আমরা ওই প্রাসাদে ঢুকতে পারব না ঠিকই, কিন্তু এমন একটা চাল চালব যাতে ওই জঞ্জালটা নিজের বাচ্চাদের নিয়ে নিজেই বাইরে বেরিয়ে আসতে বাধ্য হয়। বিপদ ঘনিয়ে আসছিল। এক চরম বিষাক্ত জাল বোনা শুরু হয়ে গেছে। কিন্তু পাহাড়ি প্রাসাদের শান্ত পরিবেশ এই আসন্ন ঝড় থেকে একেবারেই বিচ্ছিন্ন। রাত গড়িয়েছে। বাইরের বৃষ্টি থেমে গিয়ে জানলা দিয়ে চাঁদের ম্লান আলো এসে পড়ছে। বাচ্চাদের বিশাল বেডরুমে কবির পা টিপে টিপে ঢুকল। বড় নরম বিছানায় রোহান আর রিয়া গভীর ঘুমে আচ্ছন্ন।
ওদের মুখে একটা অনাবিল শান্তি, যেটা ওরা ওদের এই 6 বছরের জীবনে কোনো দিন পায়নি। মীরা জানলার ধারের ইজি চেয়ারটাই চুপ করে বসে আছে। শহরের মিটমিট করা আলোগুলোর দিকে তার শূন্য দৃষ্টি। কবিরের পায়ের আওয়াজে সে চমকে উঠে দাঁড়াতে গেল, কিন্তু কবির এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে ওকে বসিয়ে দিল। নিজে আরেকটা চেয়ার টেনে ওর মুখোমুখি বসল। এখনো ঘুমোওনি? এখনো কি তোমার ভয় করছে যে আমি তোমাদের ক্ষতি করব? কবির খুব শান্ত নরম গলায় প্রশ্ন করল। মীরা মাথা নিচু করে নিল। ওর হাত দুটো নিজের কোলের ওপর শক্ত করে জড়ো করা। এক ফোঁটা গরম জল ওর হাতের উল্টো পিঠে এসে পড়ল। সে ফুপিয়ে উঠে বলল, 7 বছর ধরে আমি বাচ্চাদের শিখিয়েছি কোনো অচেনা মানুষকে বিশ্বাস না করতে, কারো দেওয়া খাবার না খেতে, পাছে কেউ ওদের অজ্ঞান করে তুলে নিয়ে যায়। আমি রোহানকে ওর বোনের রক্ষাকর্তা হতে শিখিয়েছি, কারণ বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। রোহান মাত্র 6 বছরের বাচ্চা, কিন্তু ও জানে কোথা থেকে প্লাস্টিকের বোতল কুড়োতে হয়। যখন কেউ আমাকে গালাগাল দেয়, ও জানে কিভাবে হাত জোড় করে ক্ষমা চাইতে হয়। মীরার এই অসহ্য যন্ত্রণার কথাগুলো শুনে কবিরের বুকটা যেন হাজারটা ছুঁচ দিয়ে কেউ বিধিয়ে দিল। গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। মীরা কাপা কাপা হাতে নিজের পুরনো জ্যাকেটের পকেট থেকে একটা ছোট্ট মোড়ানো ডায়েরি বের করে কবিরের হাতে দিল। রোহান ছবি আঁকতে খুব ভালোবাসে। বাজার থেকে কুড়িয়ে পাওয়া ভাঙা পেন্সিল দিয়েও এসব আঁকে। দেখুন, কবির ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টাল। বাচ্চার কাঁচা হাতের আঁকা। কোনো সুপারহিরো বা গাড়ির ছবি নয়, একটা অচেনা লম্বা মানুষের, যে একটা বিশাল ছাতা ধরে একটা মা আর দুটো বাচ্চাকে ছায়া দিচ্ছে। মানুষটা দূরে দাঁড়িয়ে থাকা কালো ছায়ার রাক্ষসদের তাড়িয়ে দিচ্ছে। পাতার নিচে ভুল বানানে লেখা, বাবা কবে আমাদের বাঁচাতে আসবে। বিলিয়ানিয়ার কবিরের চোখ দিয়ে হুঁ হুঁ করে জল গড়িয়ে পড়ল ওই হলদেটে পাতার উপর। বাচ্চাগুলো কোনোদিন বাবার মুখ দেখেনি, কিন্তু অবচেতন মনে তারা এমন একজনকে খুঁজত যে তাদের রক্ষা করবে। সে মীরার হাতটা শক্ত করে নিজের গালের ওপর রাখল। আমি ভুল করেছি, আমার মরে যাওয়া উচিত ছিল মীরা। আমাকে আর একটা সুযোগ দাও, যাতে আমি আমার বাকি জীবনটা তোমাদের এই কষ্ট ভোলানোর পেছনে দিতে পারি। আমি কথা দিচ্ছি, ওই অন্ধকার দিনগুলো চিরকালের জন্য শেষ হয়ে গেছে। নিজের সামনে এই প্রবল প্রতাপশালী মানুষটার এই অকৃত্রিম চোখের জল দেখে মীরার মনের চারপাশের শক্ত দেওয়ালটা শেষমেশ ভেঙে পড়ল। সে নিজের মাথাটা কবিরের বুকে গুজে দিয়ে একটা ছোট বাচ্চার মতো হাউ হাউ করে কেঁদে ফেলল। 7 বছরে জমে থাকা সমস্ত ক্ষোভ, অপমান, ক্লান্তি ওই কান্নার মধ্যে দিয়ে ধুয়ে মুছে গেল। পরদিন সকালে সূর্যের আলো প্রাসাদের ভেতর এসে পড়ল। কবির নিজের অফিসের বিশাল ওক কাঠের টেবিলের পেছনে বসে আছে। তার সহকারী একটা সিল করা খাম এনে টেবিলে রাখল। স্যার, ডিএনএ রিপোর্ট এসে গেছে। কবির একটা লম্বা শ্বাস নিয়ে খামটা খুলল। রিপোর্টের একদম নিচে বড় বড় অক্ষরে লেখা, পিতা পুত্রের সম্পর্কের সম্ভাবনা ৯৯.৯৯%। যদিও তার মন আগে থেকেই সত্যিটা জানত, কিন্তু এই আইনি কাগজটা দেখার পর তার বুকের ভেতর একটা ঝড় বয়ে গেল। এটা শুধু আনন্দের নয়, এটা সেই মানুষগুলোর জন্য সবচেয়ে বড় শাস্তির পরোয়ানা, যারা তার পরিবারটাকে তছনছ করে দিয়েছিল। কবির সযত্নে কাগজটা লকারে রাখল। তার চোখে এখন শিকারীর মতো ক্ষিপ্রতা। লিগ্যাল ডিপার্টমেন্টকে বলো, আমার কোম্পানির 30% শেয়ার আর সম্পত্তির সমস্ত অধিকার আজই রোহান আর রিয়ার নামে ট্রান্সফার করার আইনি খসড়া তৈরি করতে। আজ থেকে ওরাই রাজবংশ গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। কিন্তু স্যার, সহকারী ঢোক গিলল, তার মুখটা ফ্যাকাশে। এইমাত্র খবর পেলাম মিস নাতাশার পরিবার আমাদের সাউদার্ন প্রজেক্ট থেকে তাদের সমস্ত মূলধন তুলে নেওয়ার ঘোষণা করেছে। এতে আমাদের কয়েকশো কোটির ক্ষতি হবে। কবির তাচ্ছিল্যের হাসি হাসল। ওরা আমাকে টাকার ভয় দেখাচ্ছে? শুধু তাই নয় স্যার, সহকারী ট্যাবলেটটা এগিয়ে দিল। আজ সকাল থেকে সমস্ত খবরের কাগজ আর সোশ্যাল মিডিয়ায় বেনামি কিছু খবর ছড়ানো হচ্ছে। তারা বলছে রাজবংশ গ্রুপের কর্ণধারকে নাকি একজন দাগী অপরাধী মহিলা ফাঁসিয়েছে এবং 1000 কোটির সম্পত্তি হাতানোর জন্য সে দুটো রাস্তার বাচ্চাকে ব্যবহার করছে। আরও খারাপ ব্যাপার হলো, ওরা মালকিনের পুরনো বস্তির কিছু ছবি কেটেকুটে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সাধারণ মানুষ ক্ষেপে উঠেছে। তারা মালকিন আর বাচ্চাদের চরম গালাগালি দিচ্ছে। ঠাকাশ করে একটা আওয়াজ হলো। কবিরের হাতের কাচের গ্লাসটা সজোরে চাপে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কাচ ফুটে হাতের তালু দিয়ে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার চোখে এখন আগ্নেয়গিরির লাভা। তো
ওরা মিডিয়া গেম খেলতে চায়, সারা দুনিয়ার সামনে আমার স্ত্রী আর বাচ্চাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে চায়। কবির চিবিয়ে চিবিয়ে কথাগুলো বলল, খুব ভালো, দেশের সেরা সব মিডিয়ার প্রেসকে ডাকো, আমি একটা লাইভ প্রেস কনফারেন্স করব। আমার মা আর ওই নাতাশা যদি এতই নাটকের শখ থাকে, তবে ওই মঞ্চেই আমি ওদের মুখোশ টেনে ছিঁড়ব। হাত থেকে রক্ত ঝরছে, কিন্তু কবির সেদিকে পাত্তা দিল না। সহকারী ফার্স্ট এড বক্স আনলেও সে সেটা সরিয়ে দিল। সাইবার সিকিউরিটি টিমকে কাজে লাগাও, এই ফেক নিউজগুলো যে আইপি অ্যাড্রেস থেকে ছড়ানো হয়েছে সব ট্র্যাক করো। নাতাশাদের কোম্পানির সঙ্গে আমাদের যতগুলো চুক্তি আছে সব আজই ফ্রিজ করে দাও। ওরা টাকার গরমে আমার পরিবারের দিকে আঙুল তুলেছে, আমি ওদের দেখাবো নিজের টাকার নিচে চাপা পড়ে মরতে কেমন লাগে। এদিকে প্রাসাদের পেছনে বিশাল বাগানে রোহান আর রিয়া মনের আনন্দে খেলছে। ওদের খিলখিল হাসির শব্দ চারপাশটাকে প্রাণবন্ত করে তুলেছে। মীরা ব্যালটুনিতে দাঁড়িয়ে বাচ্চাদের দেখছিল, তার মুখে একটা স্বস্তির হাসি। কিন্তু সেই শান্তিটা খুব বেশিক্ষণ টিকল না। একজন অল্প বয়সী কাজের মেয়ে তাড়াহুড়ো করে যাওয়ার সময় একটা আইপ্যাড ব্যালকনির টেবিলে ফেলে যায়। আইপ্যাডের স্ক্রিনে বড় বড় লাল অক্ষরে নিউজ ফ্ল্যাশ হচ্ছে। রাজবংশের কর্ণধার প্রেমের ফাঁদে, 1000 কোটি টাকা হাতাতে রাস্তার বাচ্চাদের ব্যবহার। মীরার হৃৎপিণ্ডটা একটা বিট মিস করল। সে তার কাঁপা কাঁপা হাত দিয়ে আইপ্যাডটা তুলে নিল। স্ক্রিনে তার পুরনো বস্তির জীবনের ছবি, লটারি বিক্রির ছবি, যা নোংরাভাবে এডিট করে ছড়ানো হয়েছে। নিচে হাজার হাজার মানুষের কদর্য মন্তব্য, ভিখারি ডাইনি, রাজবংশ গ্রুপ বয়কট করো, নাতাশাকে তার জায়গা ফিরিয়ে দাও। প্রতিটা শব্দ বিষাক্ত তীরের মতো মীরার বুকে বিঁধল। অতীতের সেই ভয়ঙ্কর আতঙ্ক আবার তাকে গ্রাস করল। তারা তাকে যা খুশি বলতে পারে, কিন্তু তার বাচ্চাদের রাস্তার বাচ্চা বলছে। তার জন্যে কবিরের হাজার হাজার কোটির সাম্রাজ্য, তার সম্মান আজ ধুলোয় মিশতে বসেছে। মীরার চোখ ফেটে জল বেরিয়ে এলো। সে পাগলের মতো ঘরের ভেতর ছুটে গেল। একটা পুরনো কাপড়ের ব্যাগে তাদের সেই ছেঁড়া জামাকাপড়গুলো ভরতে শুরু করল। সে দৌড়ে গিয়ে বাগানে খেলতে থাকা রোহান আর রিয়ার হাত ধরল। চলো বাচ্চারা, আমাদের এক্ষুনি এখান থেকে চলে যেতে হবে। এই জায়গাটা আমাদের জন্য নয়। কি হয়েছে মা? রোহান যাবে না, রোহান বাবার জন্য অপেক্ষা করবে। ছোট্ট ছেলেটা কাঁদতে শুরু করল। কোনো বাবা নেই, আমার সঙ্গে চলো, আমি বলছি। মীরা প্রায় পাগলের মতো বাচ্চাদের টেনে নিয়ে দরজার দিকে ছুটল, কিন্তু সদর দরজার কাছে পৌঁছতেই একটা চওড়া বুক তার রাস্তা আটকে দাঁড়াল। কবির। তার চোখে লাল শিরাগুলো স্পষ্ট। মীরার এই পালানোর চেষ্টা আর হাতের ওই ছেঁড়া কাপড়ের ব্যাগটা দেখে তার বুকটা আবার যন্ত্রণায় মোচড় দিয়ে উঠল। কোথায় যাচ্ছ তুমি? বাইরের ওই আবর্জনাগুলোর কথার জন্যে তুমি নিজেকে কেন শাস্তি দিচ্ছ? কবির ভাঙা গলায় বলল। সে মীরার হাত থেকে আইপ্যাডটা কেড়ে নিয়ে সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। টুকরো টুকরো হয়ে গেল কাঁচটা। কারণ ওরা সত্যি কথা বলছে। মীরা হাউ হাউ করে কেঁদে উঠে কবিরের বুকে সজোরে ধাক্কা মারল। আপনি একজন বিলিয়নেয়ার আর আমি একটা রাস্তার লটারিওয়ালি। আমার জন্যে আপনার পরিবার, আপনার ভবিষ্যৎ সব নষ্ট হয়ে যাচ্ছে। এই সমাজ আমাদের কোনো দিন মেনে নেবে না। আমি চাই না আমার বাচ্চারা অপমানের বোঝা মাথায় নিয়ে বড় হোক। আমি আপনার জীবন ধ্বংস করতে চাই না। কবির এক পায়ে এগিয়ে এলো। মীরার সমস্ত বাধা অগ্রাহ্য করে সে তাকে নিজের চওড়া বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরল। আমার কথা শোনো মীরা, এই পৃথিবীতে কারও অধিকার নেই তোমাকে বিচার করার, শুধু আমি ছাড়া। ওরাই মিথ্যে রটাচ্ছে কারণ ওরা ভয় পেয়েছে। ওদের ক্ষমতা হাতছাড়া হয়ে যাচ্ছে বলে ওরা ভয় পেয়েছে। তোমার কি মনে হয় তুমি পালিয়ে গেলে আমি বাঁচব? না, তুমি যদি আজ এই দরজা দিয়ে বেরিয়ে যাও, সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় পরাজয়। কবির মীরার মুখের উপর ঝুঁকে এলো। ডিএনএ রিপোর্ট চলে এসেছে। রোহান আর রিয়া এখন আইনগতভাবে রাজবংশ গ্রুপের উত্তরাধিকারী। এই লড়াইতে আমি তোমাকে এক পাও কিছু হরতে দেব না। কবিরের এই অটল দৃঢ়তায় মীরা থমকে গেল। 7 বছরের যন্ত্রণার পর এই প্রথম সে অনুভব করল সম্পূর্ণ নিরাপত্তা। সে নিজের মাথাটা কবিরের বুকে রেখে সব কান্না উজাড় করে দিল। বিকেল 3টে, রাজবংশ গ্রুপের নিজস্ব 5 স্টার হোটেলের সবচেয়ে বড় অডিটোরিয়ামে। কয়েকশো ক্যামেরার ফ্ল্যাশ অনবরত ঝলসাচ্ছে। সামনের ভিআইপি শাড়িতে গায়ত্রী দেবী আর নাতাশা অত্যন্ত দম্ভ নিয়ে বসে আছে। তারা নিশ্চিত 1000 কোটির লোকসান আর পাবলিক সেন্টিমেন্টের চাপে পড়ে কবির শেষমেশ মীরা আর ওই বাচ্চাদের ছুঁড়ে ফেলে দেবে এবং নাতাশার কাছেই ফিরে আসবে। মঞ্চের আলো জ্বলে উঠল। কবির রাজবংশ একটা নিখুঁত কালো স্যুট পরে বেরিয়ে এলো। তার মুখটা পাথরের মতো শক্ত আর ভাবলেশীন। কিন্তু যা দেখে পুরো অডিটোরিয়াম স্তব্ধ হয়ে গেল, গায়ত্রী দেবী আর নাতাশার মুখের হাসি মিলিয়ে গেল,
তা হল কবির একা আসেনি। সে একটা মেয়ের হাত শক্ত করে ধরে আছে। মেয়েটি একটা সুন্দর সাদা গাউন পরে আছে, কিন্তু তার মুখের অতীত লড়াইয়ের ছাপ স্পষ্ট। আর তাদের দুই পাশে দাঁড়িয়ে আছে দুটো ফুটফুটে বাচ্চা, যাদের মুখের আদল কবিরের সঙ্গে এতটাই যে দর্শকদের গায়ে কাঁটা দিয়ে উঠল। বিলিয়নিয়ার কবির কোনো রাগঢাক না করেই ওই গোল্ড ডিগার অপবাদ পাওয়া মেয়েটাকে আর বাচ্চা দুটোকে সোজা মঞ্চের ওপর নিয়ে এসে দাঁড় করাল। দিল্লির হাই সোসাইটিতে আজ এক চরম ভূমিকম্প হতে চলেছে। ক্যামেরার ঝলকানিতে মীরা চোখ পিটপিট করছিল। পুরনো সেই অপমানের স্মৃতিগুলো তাকে তাড়া করছিল। তার কাঁধ দুটো ভয়ে কাঁপছে। রোহান আর রিয়াও মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে অবাক হয়ে এই বিশাল ভিড় তাকে দেখছে। কবির নিজের হাতটা মীরার কোমরে জড়িয়ে তাকে নিজের বুকের কাছে টেনে নিল। একটা শক্ত দেয়ালের মতো সে দাঁড়িয়ে রইল তার পরিবারের সামনে। নমস্কার। কবিরের গলা মাইক্রোফোনে গমগম করে উঠল। পুরো অডিটোরিয়ামে পিনপতন নিস্তব্ধতা। আমি জানি আপনারা একটা ব্যাখ্যার জন্য অপেক্ষা করছেন, কিন্তু আমি আজ এখানে কোনো সাফাই গাইতে আসিনি। আমি এসেছি সত্যিটা দুনিয়ার সামনে তুলে ধরতে। সামনের সারি থেকে নাতাশার টাকা খাওয়া এক সাংবাদিক উঠে দাঁড়িয়ে রুক্ষ গলায় প্রশ্ন করল, মিস্টার রাজবংশী, আপনি কি সত্যিটা বলবেন নাকি হাজার হাজার শেয়ার হোল্ডারদের ধোকা দেবেন? একটা গরিব দাগী মহিলা আর দুটো রাস্তার বাচ্চার জন্য আপনি এত বড় কোম্পানিকে ডোবাতে চলেছেন? এই অপমানজনক প্রশ্নে মীরা মাথা নিচু করে নিল, কিন্তু কবিরের ঠোঁটের কোণে একটা শীতল হাসির রেখা ফুটে উঠল, ঠিক যেন একটা বাঘ তার শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার আগে হাসে। সে হাত দিয়ে ইশারা করল। পেছনে থাকা বিশাল এলইডি স্ক্রিনটা জ্বলে উঠল। রাস্তার বাচ্চা, কবির প্রতিটি শব্দ চিবিয়ে উচ্চারণ করল। স্ক্রিনের দিকে তাকান সবাই। স্ক্রিনে জলজল করছে ডিএনএ রিপোর্টের কপিটা। লাল স্ট্যাম্প আর বড় বড় অক্ষরে লেখা, কবির রাজবংশী এবং শিশুদের মধ্যে পিতা-পুত্রের সম্পর্ক ৯৯.৯৯%। অডিটোরিয়ামে যেন বোমা ফাটল। সবাই অবাক। ক্যামেরার শাটারগুলো পাগলের মতো চলতে শুরু করল। এ হলো মীরা, আমার জীবনের একমাত্র ভালোবাসা, আর এরা হলো রোহান আর রিয়া, আমার নিজের রক্ত, রাজবংশ গ্রুপের একমাত্র আইনসম্মত উত্তরাধিকারী। কবিরের হুঙ্কারে সমস্ত নোংরা চক্রান্ত ধূলিসাৎ হয়ে গেল। নাতাশা আর নিজের জায়গায় বসে থাকতে পারল না। সে উঠে দাঁড়িয়ে আঙুল উঁচু করে চেঁচিয়ে উঠল, তুমি পাগল হয়ে গেছ কবির! এই ভিখারিগুলোর জন্য তুমি আমার পরিবারের ইনভেস্টমেন্ট খোয়ালে। তোমার কোম্পানি কালই দেউলিয়া হয়ে যাবে। কবির আবার ইশারা করল। স্ক্রিনের ছবি পাল্টে গেল। এবার সেখানে ফুটে উঠল নাতাশার চ্যাটের হিস্ট্রি, রাকা নামের গুন্ডাটার স্বীকারোক্তি আর সকালের ফেক নিউজ ছড়ানোর আইপি ট্র্যাক রেকর্ড। তুমি ইনভেস্টমেন্টের কথা বলছ? কবির মঞ্চের একদম ধারে এগিয়ে এলো। তার চোখের চাউনি নাতাশাকে ভস্য করে দেওয়ার জন্যে যথেষ্ট। তোমার মনে হয় রাজবংশ গ্রুপ তোমার ওই কটা টাকার উপর দাঁড়িয়ে আছে? গত মাসে আমি একটা ইন্টারন্যাশনাল ফান্ডের সঙ্গে ডিল সাইন করেছি, যা তোমার ইনভেস্টমেন্টের 10 গুণ। উল্টে বেআইনিভাবে চুক্তি ভাঙার জন্য আর আমার পরিবারের নামে মানহানি করার জন্য আমি তোমার কোম্পানির বিরুদ্ধে 1000 কোটির মামলা ঠুকে দিয়েছি। তৈরি থেকো। নাতাশা ধপ করে চেয়ারে বসে পড়ল। তার মুখের রং ছাইয়ের মতো হয়ে গেছে। কবির এবার ঘুরে মীরার সামনে এলো। হাজার ক্যামেরার সামনে কোটিপতি ওই মানুষটা লাল কার্পেটের উপর এক হাঁটু গেড়ে বসল। সে মীরার কড়া পড়া হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, মীরা, 7টা বছর তুমি আমার হয়ে সমস্ত অপমান সহ্য করেছ। তুমি তোমার এই ছোট্ট কাঁধে আমার বাচ্চাদের নিরাপদে রেখেছ। আমাকে দেরি করে আসার জন্য ক্ষমা করো, কিন্তু আজ থেকে এই সম্মান, এই ক্ষমতা সব তোমার। কেউ কোনোদিন তোমার বা আমার বাচ্চাদের দিকে আঙুল তোলার সাহস পাবে না। তুমি কি আমাকে বিয়ে করবে? আমার আইনসম্মত স্ত্রী হবে? মীরার চোখ দিয়ে অঝরে আনন্দের জল বইতে লাগল। সে মাথা নেড়ে সম্মতি জানাল। রোহান আর রিয়া হাসি মুখে তাদের বাবা মায়ের হাত ধরে দাঁড়িয়ে রইল। অডিটোরিয়াম ফেটে পড়ল হাততালিতে। কিন্তু নাটকের শেষ অঙ্ক তখনও বাকি। ভিআইপি সারি থেকে গায়ত্রী দেবী গটগট করে মঞ্চের দিকে এগিয়ে এলেন। তার চোখে তখনও অহংকার আর জেদ। খুব চালাক তুমি কবির। গায়ত্রী দেবীর গলা মাইক্রোফোন ছাড়াই শোনা গেল। একটা রাস্তার মেয়ের জন্য তুমি রাজবংশ পরিবারকে কালিমালিপ্ত করছ? একটা ডিএনএ রিপোর্ট কি ওর ওই নিচুতলার রক্তটাকে মুছে দিতে পারবে? মনে রেখো, আমার হাতে কোম্পানির 25% শেয়ার আছে, আর বোর্ড অফ ডিরেক্টরস আমার কথায় ওঠে বসে। আমি আজই স্পেশাল মিটিং ডেকে তোমাকে সিইওর পদ থেকে ছুঁড়ে ফেলে দিতে পারি।
এই হুমকিতে সবাই স্তব্ধ হয়ে গেল। মীরা ভয় পেয়ে কবিরের শার্টের হাতা টেনে ধরল। কবির, আমার জন্য তোমার সবকিছু শেষ হয়ে যাবে? কবির মীরার কপালে একটা আলতো চুম্বন করল। তারপর ঘুরে নিজের মায়ের দিকে তাকাল। তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, বরং একটা করুণার হাসি। মা, আপনার কি মনে হয় আমি 7 বছর আমেরিকায় গিয়ে শুধু আপনার হাতের পুতুল হতে শিখেছিলাম? কবির আবার ইশারা করল। স্ক্রিনে ফুটে উঠল লিগ্যাল এগ্রিমেন্ট। গত 3 বছর ধরে ওয়াল স্ট্রিটে বসে আমি আপনার বোর্ড অফ ডিরেক্টরসদের কাছ থেকে সমস্ত শেয়ার কিনে নিয়েছি। বর্তমানে রাজবংশ গ্রুপের 65% শেয়ারের মালিক আমি। এই কোম্পানি বহু আগেই নিজের মালিকানা পাল্টে ফেলেছে। আপনার ওই সিইও পদটা শুধু একটা কাগজি বাঘ মাত্র। গায়ত্রী দেবীর পায়ের তলায় মাটি সরে গেল। তার সমস্ত ক্ষমতা, সমস্ত দম্ভ এক লহমায় ধুলোয় মিশে গেল। তিনি টলটলতে পিছিয়ে গেলেন। শেষ চেষ্টা হিসেবে তিনি রোহান আর রিয়ার দিকে হাত বাড়ালেন। রোহান, রিয়া, ঠাম্মার কাছে এসো, আমি তোমাদের সব দেব। কিন্তু ছোট্ট রোহান তার মায়ের সামনে দুহাত ছড়িয়ে দাঁড়িয়ে গেল। আপনি এখান থেকে যান, আপনি একটা পচা ডাইনি বুড়ি, আপনি আমার মাকে কাঁদিয়েছেন। আমাদের আপনার টাকা চাই না, আমাদের শুধু মা আর কবির বাবাকে চাই। আপনি আমাদের ঠাম্মা নন। 6 বছরের বাচ্চার এই স্পষ্ট কথাগুলো শেষ সুতোটুকুও কেটে দিল। কবির বাচ্চাদের আর মীরাকে জড়িয়ে ধরল। গায়ত্রী দেবীর দিকে শেষবার তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আপনি নিজের টাকা আর সম্পত্তি নিয়ে একা বেঁচে থাকুন মা। আজ থেকে কবির রাজবংশ আর তার এই ছোট্ট পরিবারের সঙ্গে আপনার আর কোনো সম্পর্ক নেই। এরপর কবির রিয়াকে কোলে তুলে এক হাতে মীরা আর রোহানকে শক্ত করে ধরে মাথা উঁচু করে মঞ্চ থেকে নেমে গেল। পেছনে পড়ে রইল দম্ভ আর চক্রান্তের এক ধ্বংসস্তূপ। 1 মাস পর দিল্লির হাই সোসাইটির কোলাহল এখন অতীত। পাহাড়ি প্রাসাদে এখন এক অনাবিল শান্তির রাজত্ব। সকালের নরম রোদ মীরার মুখে এসে পড়েছে। দুঃস্বপ্নে সে হঠাৎ চমকে উঠতেই একটা চওড়া গরম হাত তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সব ঠিক আছে মীরা, আমি আছি। কবিরের গলার স্বর তাকে চরম নির্ভরতা দিল। কবির তাকে কোলে দুলে ব্যালকানিতে নিয়ে গেল। নিচে বাগানে রোহান আর রিয়া একটা গোল্ডেন রিট্রিভার কুকুরের ছানার পেছনে দৌড়ে বেড়াচ্ছে। ওদের মুখে এখন আর সেই ভয়ের ছাপ নেই, আছে প্রাণবন্ত হাসি। আগামী সপ্তাহ থেকে ওরা ইন্টারন্যাশনাল স্কুলে যাবে। কবির মীরার কানে ফিসফিস করে বলল, আরও 3 দিন পর কবির সব কাজ ফেলে মীরা আর বাচ্চাদের নিয়ে একটা সাধারণ এসইউভি চালিয়ে শহরের কোলাহল ছাড়িয়ে পাহাড়ি রাস্তায় বেরিয়ে পড়ল। রাস্তাটা মীরার বড্ড চেনা, সিমলা, যেখান থেকে তাদের ভালোবাসার শুরু। গাড়িটা একটা বুনো ফুলে ঘেরা পাহাড়ি ঢালে এসে থামল। মীরা অবাক হয়ে দেখল যে জায়গাটা একদিন আগাছায় ভর্তি ছিল সেখানে একটা সুন্দর ছিমছাম কাঠের বাড়ি তৈরি হয়েছে। বাড়ির সামনে হাজার হাজার সাদা গোলাপের তোরণ। কবির, এটা... মীরা কথা বলতে পারল না। কবির মীরার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমি জানি তোমার ওই হাই সোসাইটির জাঁকজমক পছন্দ নয়। তুমি পাহাড়ের মেয়ে, তোমার মনটা মুক্ত। 7 বছর আগে আমি তোমাকে একটা পরিচয়ে একটা বাড়ি দেওয়ার কথা দিয়েছিলাম। আজ কোনো মিডিয়া নেই, কোনো স্বার্থ নেই, শুধু এই পাহাড় আর আকাশ সাক্ষী। ওয়েলকাম হোম আমার রাজকুমারী। রোহান আর রিয়া পাহাড়ি ফুল তুলে এনে মা বাবার পায়ের কাছে রাখল। 4 জনের এই ছোট্ট পরিবারের হাসিতে চারপাশে শান্ত পাহাড় যেন আরও পবিত্র হয়ে উঠল। আর শহরের ওই অন্ধকার দুনিয়ায় নাতাশা আর তার পরিবার 1000 কোটির মামলায় পুরোপুরি দেউলিয়া হয়ে গেছে। পাওনাদারদের ভয়ে তারা এখন পালিয়ে বেড়াচ্ছে। আর গায়ত্রী দেবে, তিনি এক বিশাল হিমশীতল প্রাসাদে সম্পূর্ণ একা জীবনযাপন করছেন। তার কোটি কোটি টাকার সম্পত্তি তার শেষ বয়সের একাকিত্ব ঘোচাতে পারেনি। টাকা আর ক্ষমতা হয়তো অনেক কিছু কিনতে পারে, কিন্তু একটা পরিবারের সত্যিকারের হাসি, একটা নিরাপদ আশ্রয় আর নিঃস্বার্থ ভালোবাসা কোনো দিন কিনতে পারে না। ঝড়ের পর আকাশ ঠিক পরিষ্কার হয়, শুধু ওই শক্ত হাতটা ধরে রাখতে জানতে হয়।